হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। রবিবার যে মিসলেনিয়াস পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় 25টি ম্যাথ এসেছিল। সেই ম্যাথগুলি নিয়ে আলোচনা করব। দেখো তোমরা কতগুলি অঙ্ক ঠিক করেছো। তো প্রথমে দেখো, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শুরু করে, মোট লাভ হয় 69 টাকা। বিমল 46 টাকা লভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? ঠিক আছে, তাহলে এখানে একটা কনসেপ্ট মনে রাখবে যে বিনিয়োগ করা অর্থ আর লভ্যাংশের অনুপাতটা সমান হয়। তাহলে দেখো, অমল কত টাকা করেছিল? অমল কত টাকা বিনিয়োগ করেছিল? 500 টাকা। কত মাসের জন্য? 9 মাসের জন্য। আর বিমল কত টাকা? বিমল কত টাকা বিনিয়োগ করেছিল জানি না, ধরে নিচ্ছি 1 টাকা বিনিয়োগ করেছিল। কত মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে এই বিনিয়োগ করা অর্থের যে অনুপাত, সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত হবে। তাহলে 500 গণিত 9 বাই x গণিত 6। দেখো, বিমল মানে মোট লাভ তো 69 টাকা হয়। বিমল কত টাকা পেয়েছে? বিমল পেয়েছে 46 টাকা। ঠিক আছে, বিমল 46 টাকা। আর তাহলে 69 টাকা লাভ যদি হয়, তাহলে অমল কত টাকা পাবে? 69 থেকে 46 বিয়োগ, তাহলে 69 থেকে 46 যদি বিয়োগ করো, তাহলে কত টাকা হচ্ছে? 23 টাকা। ঠিক আছে, তাহলে 23 টাকাকে লভ্যাংশ পাচ্ছে অমল। তাহলে লভ্যাংশের অনুপাত মানে হচ্ছে বিনিয়োগ করা অর্থের অনুপাত। এই দুটো সমান। এবার দেখো, কাটাকুটি করো। 23 2 46। ঠিক আছে, 2 3 6, 3 3 9। তাহলে x সমান কত হবে? 500 গণিত 3 বাই x সমান 1/1। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে এখানে? 3 5 1500 টাকা। ঠিক আছে, তাহলে আমি তো ধরেছিলাম যে বিমল কত টাকা নিয়ে ব্যবসা করেছিল? x টাকা নিয়ে। তাহলে x সমান 1500 টাকা। তাহলে বিমল 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। অপশন বি হচ্ছে ঠিক অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 1 থেকে 7 এর মধ্যে 7 এর 11 ভগ্নাংশ সংখ্যা কতগুলি? দেখো, 1 থেকে 7 এর মধ্যে সংখ্যা কয়টি আছে? 1 থেকে 7 এর মধ্যে সংখ্যা আছে 7টি। তার মধ্যে 7 এর 11 কত আছে? ভাজিত 7 এর 11। ঠিক আছে, তাহলে কত হবে? 7 গণিত 11 7 কয়টি? 11টি। পরের অঙ্কটা দেখো, কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। ঠিক আছে, তারপর কি বলেছে? যে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের ও বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর 9 হবে। তাহলে সংখ্যাটি কত? দেখো, এটা অপশন টেস্ট করে করব। দেখো, অঙ্কদ্বয়ের যোগফল কত? অঙ্কটির সংখ্যা মানে সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল কত? 7 আর 2 9। ঠিক আছে, প্রথম কন্ডিশন স্যাটিসফাই করছে। কিন্তু তারপরে দেখো, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটা পাবো পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর 9 হবে। তাহলে এখানে 72 টাকে উল্টাও 27। তাহলে 72 থেকে 27 বিয়োগ করলে কি 9 হবে? হবে না। তাহলে অপশন এটা হবে না। অপশন বিটা দেখো, অঙ্কদ্বয়ের যোগফল কত? 9। কিন্তু একে যদি অঙ্কগুলো উল্টাই, তাহলে সংখ্যাটা কত হবে? 81। তাহলে 18 থেকে 81 বিয়োগ করলে কি 9 হবে? হবে না। তাহলে এই অপশনটা হবে না। 54 দেখো, অঙ্কদ্বয়ের যোগফল কত? 9। কিন্তু এই অঙ্কগুলো যদি পাল্টাই, তাহলে সংখ্যাটা কত হবে? অঙ্কদ্বয় যদি উল্টে দিই, তাহলে 45 হবে। দেখো, 45 54 থেকে 45 যদি বিয়োগ করি 9 হবে। তো 9 হচ্ছে। তাহলে এই অপশন সিটাই হচ্ছে রাইট অ্যানসার। ঠিক আছে, পরেরটা দেখো, মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাসের পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা ও অরুণের লাভ কত? দেখো, মানে যত টাকা দিয়ে ব্যবসা শুরু করবে, মানে যত টাকা দিয়ে ব্যবসা শুরু করবে, লভ্যাংশ ঠিক সেই অনুপাতেই পাবে, মানে লাভ ঠিক সেই অনুপাতেই পাবে। তাহলে মিতা
মিতা প্রথমে কত 700 টাকা 4 মাস চালিয়েছিল। ঠিক আছে, 4 মাসের পরে কি করেছে মিতা, 4 মাসের পরে মিতা 500 টাকা আরো যোগ করে, 500 টাকা যোগ করলে মানে 700 টাকা ছিল, তাহলে 1200 টাকা হলো। এই 1200 টাকাটা কত মাস চলেছে, 8 মাস চালিয়েছে। ঠিক আছে, একইভাবে অরুণের প্রথম কত টাকা ছিল, 900 টাকা, 900 টাকা 4 মাস চালিয়েছে। ঠিক আছে, তারপরে কি বাকি 8 মাস কি করেছে, 300 টাকা তুলে নিয়েছে, 300 টাকা তুলে নিয়েছে। তাহলে 900 টাকা 300 টাকা তুলে নিলে 600 টাকা থাকছে, এই 600 টাকাটা 8 মাস চলেছে। তাহলে বছরের শেষে এদের মূলধনের অনুপাতটা কত হচ্ছে, দেখো এই শূন্যগুলো সব কেটে দাও, একটা দুটো 1 2 1 2 1 2, তাহলে কত হচ্ছে 28 প্লাস 58 কত 96 অনুপাত 36 প্লাস 48, তাহলে এটা কত হচ্ছে 8 6 14 4 9 2 11 12 124, আর এটা 14 84, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 1 4, 4 2 8, 4 1 4। তাহলে দেখো এদের মূলধনের অনুপাত হচ্ছে 31:21, 31 অনুপাত 21। তাহলে দেখো এখানে কি বলেছে যে বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত হবে, তাহলে মিতার লাভ কত হবে, 1720 গণিত 31 বাই কত, এদেরকে যোগ করলে 52, কাটাকাটি করো, এটা মিতা পাবে। ঠিক আছে, তাহলে কত এটা 26 দুগুণে 52, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 0 2, 13 দুগুণে 26, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 0। দেখো 430 কে 13 দিয়ে কি আর কাটবে না, তার মানে এখানে একটা অপশনে কিন্তু দশমিকে নেই, মানে পয়েন্টে নেই, তাহলে এই এবিসি কোনো অপশনই হবে না, তাহলে অপশন ডি হবে রাইট অ্যানসার। ঠিক আছে, আর করার প্রয়োজন নেই। পরের নম্বরটা দেখো, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 1 থেকে 100, তাহলে আমরা একটা সূত্র জানি, n * n + 1/2। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। তাহলে এখানে n কত, 100 অবধি বলেছে, 100 গণিত n + 1, মানে 100 + 1 মানে হচ্ছে 101/2। তাহলে এটা 50 দিয়ে 50 গুণে 100, তাহলে এটা কত হলো বলো, 5 0 5 0। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যানসার। পরের নম্বরটা দেখো, 171 কি সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা হলে তার গুণনীয়কের সংখ্যা দুটো হবে, মানে ধরো 3 একটা মৌলিক সংখ্যা, তাহলে 3 কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে আর 3 দিয়ে, তাহলে যে সব সংখ্যা মৌলিক সংখ্যা হয় তাদের গুণনীয়কের সংখ্যা বা উৎপাদকের সংখ্যা দুটো হয়। ঠিক আছে, তাহলে 171 কি মৌলিক সংখ্যা, দেখো 171 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, এদের সংখ্যাগুলো যোগফল দেখো 7 8 8 9, তাহলে 171 কে 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 171 কে 19 দিয়ে ভাগ করা যাবে, দেখো 171 কে ভাঙো, তাহলে 171 কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15 57, 3 19 57। তাহলে এটার মৌলিক সংখ্যা তো নয়, জোড় সংখ্যা নয়, অমূল্য সংখ্যার কোনো প্রশ্নই হয় না, তাহলে পড়ে রইল 171 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যানসার। পরের নম্বরটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করুন, ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করুন। তাহলে দেখো এটার অপশন হচ্ছে সি হচ্ছে রাইট অ্যানসার, কারণ 24 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 বার 24। ঠিক আছে, তাহলে এই 24 কে তুমি লিখতে পারো কত, 2 গণিত 12 প্লাস যোগ, যেহেতু ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন সি রাইট অ্যানসার। দেখা যাক তারপরে কি নেয় অ্যানসার। পরের নম্বরটা দেখো, 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে দুটি ঝুড়িতে 3টি করে, দেখো দুটি ঝুড়িতে 3টি করে যদি রাখি তাহলে কত হচ্ছে, 2 3 6 প্লাস 3টি ঝুড়িতে 2টি করে, তাহলে 3 গুণে 6, তাহলে 12টা কমলালেবু রাখা যাচ্ছে, তাই না। এখানে ঝুড়িটা 5টা বলেছে, দেখো দুটো ঝুড়ি আর এখানে 3টে ঝুড়ি, 5টা ঝুড়ি, তাহলে অপশন এটা হচ্ছে। আবার দেখো 3টি ঝুড়িতে 2টি করে, এখানে কয়টা ঝুড়ি আছে দেখো 3টে
আর দুটো, পাঁচটা আর একটা, ছটা যদি হচ্ছে তাহলে অপশন নিতে হবেই না। দেখো চারটা জুড়িতে দুটি করে, তাহলে চারটা জুড়ি 4 দুগুণে কত? 8 প্লাস একটা জুড়িতে চারটা 4, তাহলে 8 আর 4 কত? 12 হচ্ছে। 12টা কোন লোক রাখা গেছে, ঠিক আছে। তাহলে কটা জুড়ি হচ্ছে? দেখো চারটা জুড়ি আর একটা জুড়ি, 5টা জুড়ি। তাহলে অপশন সি রাইট অ্যান্সার হবে। এবারে পিএসসি কোনটা অ্যান্সার নেবে সেটা দেখা যাক। তারপরে অঙ্কটা দেখো। এই অঙ্কটা দেখো, ঘড়িতে 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? তো এটা 180 ডিগ্রি অ্যান্সার হবে। দেখো ঘড়িতে দেখো ঘন্টাটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটা যখন এখানে থাকবে আর মিনিটের কাঁটাটা ঠিক এরকম জায়গায় থাকবে, তাহলে 180 ডিগ্রি, প্রায় 180 ডিগ্রি কোণ হবে। কিন্তু এটা যদি তুমি ফর্মুলায় করতে যাও তাহলে দেখো কেমন ধরনের আসবে? থিটা অ্যাঙ্গেল বের করা 68 মাইনাস 11 এম বাই 2। দেখো এই মানে হচ্ছে ঘন্টা, তাহলে কত ঘন্টা? 9 ঘন্টা বিয়োগ এম মানে হচ্ছে মিনিট, 11 এম মিনিট মানে 15 মিনিট বাই 2, তাহলে এটা কত হচ্ছে? 540 মাইনাস 5 6 165 বাই 2, তাহলে এটা কত হচ্ছে? 5 × 10 5 × 10 7 লাখ 7 × 10 7 × 10 7 লাখ 2 × 5 5 3 5 বাই 2, তাহলে এটা হচ্ছে 18 × 2 36 7 × 14 187.5 ডিগ্রি কোণ, ঠিক আছে। এই একটা কোণ উৎপন্ন হবে আর একটা 360 ডিগ্রি থেকে বিয়োগ করে 187.5, তাহলে 5 × 10 5 × 10 7 × 1 8 × 5 10 2 10 7 × 1 9 × 5 16 7 × 16 7 × 1 172। তো অপশনে তো এর কাছাকাছি 172.5 আর 187.5 180, তাই এটা 180 ডিগ্রি অ্যান্সার। পরেরটা দেখো, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দিল। দেখো 20% ছাড় মানে কত? 1/5, তাই তো। তাহলে সিপি এমপি আর এসপি, এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস আর এমপি হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে। তাহলে অঙ্কিত মূল্য যদি 5 টাকা হয়, 1 টাকা ছাড়ে বিক্রি করেছে মানে 4 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য ছাড় দেওয়ার পরে 15% লাভ করলো, ঠিক আছে। 15% লাভ, তার মানে কি? সিপি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, তাহলে এটা কত? 20 5 × 10 5 × 3 15, তার মানে 20 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 23 টাকা। কিন্তু এখানে বিক্রয় মূল্য কত টাকা? 4 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্যগুলোকে সমান করব। একে 23 দিয়ে গুণ করব, একে 23 দিয়ে গুণ করব, একে তাহলে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে, আর সিপিটাকে 4 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে 80 আর এখানে কত হচ্ছে? 115। তাহলে 80 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? 115। অঙ্কে বলেছে যে এই 100 সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে অঙ্কিত মূল্য, মার্ক প্রাইসটা বলেছে 550, তাহলে এই 115 এর ভ্যালু হচ্ছে 550, ঠিক আছে। তাহলে 80 ভ্যালু বের করতে বলেছে, তারপর প্রকৃত মূল্য, তাহলে 80 সমান কত হবে? 550 বাই 115 গুণিত 80, কাটাকাটি করো, 5 × 3 15, 5 × 10 5 × 3 15 আর 5 16 80। এটা কাটাকাটি যাবে না, তার মানে দশমিক অ্যান্সার আসবে, কিন্তু দশমিক অ্যান্সার এখানে একটাও দেয়নি, তাই উপরে কোনোটি নাই, অ্যান্সার হবে। পরের অঙ্কটা দেখো, তিনটি if the product of three positive continued proportional numbers is 343, then what is the median proportional of the first and third? বলছে তিনটি ক্রমিক সমানুপাতিক গুণফল হচ্ছে 343, হলে প্রথম ও তৃতীয়টির মধ্যস্থ মূল্য কত? তাহলে 343 মানে বুঝতে পারছো 7 এর কিউব, ঠিক আছে। 7 এর কিউব মানে হচ্ছে 343, তাহলে একটা সংখ্যা যদি 1 হয়, একটা সংখ্যা যদি 7 হয়, আর একটা সংখ্যা যদি 49 হয়, তাহলে তিন সংখ্যার গুণফল কত হবে? 343 হচ্ছে। তাহলে এখানে বলেছে যে প্রথম আর তৃতীয়টি মধ্যস্থ সমানুপাতিক, তাহলে প্রথম আর তৃতীয়টির মধ্যস্থ সমানুপাতিক কত? 49 গুণিত 7, 49 গুণিত 1 তার রুট, তার মানে 7। মানে তৃতীয় সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিক হয়, ধরো a b c,
ঠিক আছে, প্রথম সমানুপাতি। তাহলে বি স্কোয়ার সমান হয় এ ইন্টু সি, তাহলে বি সমান হয় রুট এসি। ঠিক আছে, তাহলে এখানে অপশন এটি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পরের অঙ্ক শ্রেণীটি সম্পূর্ণ করো। দেখো 5 7, 5 5 এর পর হয়েছে কত 6, 6 এর পর কত হয়েছে 7। দেখো 7 তারপর হয়েছে 8 9 এক এক করে বেরিয়েছে। তারপরে দেখো 8 4 বেরিয়েছে, তার মানে এখানে 16 হওয়ার কথা। এইভাবে একটা অ্যান্সার হওয়ার কথা, কিন্তু অন্যভাবে তুমি যদি চিন্তা করো, দেখো 5 গুণিত 7 মানে কত 35। এই সংখ্যাটির অঙ্ক দুটি যোগ করো, 5 আর 3 8। ঠিক আছে, বেরিয়েছে। তারপরে দেখো 6 গুণিত 8, 6 8 কত 48, 8 4 যোগ করো 12, তাহলে 7 9 কত 7 গুণিত 9 মানে কত 63। 63 অঙ্ক দিয়ে যোগ করলে কত 6 আর 3 9, তাহলে এরকম ভাবেও 9 হতে পারে। তাহলে 16 হতে পারে অ্যান্সার, 9 হতে পারে অ্যান্সার। তো পিএসসি কোনটা নেবে এটা দেখা যাক। পরের অঙ্ক দেখো 100 টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। তাহলে 9:11 এ বি, এ আর বি। 100 টাকা এ বি এর মধ্যে ভাগ করা হয়েছে কত অনুপাতে 9:11 অনুপাতে। তাহলে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত কত? তাহলে 9 আর 11 কত 20, এই 20 মানে কত 100 টাকা। তাহলে 1 অনুপাত মানে কত 5, তাহলে এ এর কত 5 9 45 আর বি এর কত 5 11 55। ঠিক আছে, তাহলে 45 আর 55। তাহলে পরের অঙ্কটা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য হবে। দেখো একটা লসাগু করে 1 বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু অত করার দরকার নেই। কারণ দেখো সংখ্যাটা থেকে 1 বিয়োগ করলে এটা থেকে যদি আমি 1 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 335। এটা কি 4 দিয়ে বিভাজ্য? দেখো 28 এর মধ্যে কত আছে 4 আছে, আর 16 এর মধ্যেও 4 আছে, আর 12 এর মধ্যেও 4 আছে। তাহলে যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 335 4 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে দেখো 335 থেকে 1 বিয়োগ করলে 334, এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। 34 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়, এটাও নয়। এটা দেখো 336, তাহলে এই 36 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো এ একটি কাজ 9 দিনে করতে পারে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করে। এ একটা কাজ কত দিনে করে 9 দিনে, বি কত দিনে করে 6 দিনে, এ বি সি তিনজন মিলে এ বি সি তিনজন মিলে কাজটা কত দিনে করে 3 দিনে সম্পন্ন করে। আমি ধরে নিচ্ছি টোটাল কাজ 4 মিনিট। ঠিক আছে, তাহলে এর কার্যক্ষমতা কত 2, বি এর কত 3 আর এ বি সি মিলিয়ে কত 6। তাহলে শুধু সি এর কার্যক্ষমতা কত, এ বি হচ্ছে 2 আর 3 5, তাহলে সি এর কার্যক্ষমতা কত 1। ঠিক আছে, তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে টোটাল কাজ 18, সি এর কার্যক্ষমতা 1, তাহলে কত 18 দিনে করতে পারবে। কত দিনে 18 দিনে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো একটি বাগানে 127টি চারা গাছ কে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা হলো 6টি চারা গাছ উঠতে থাকে। বাগানটি কতগুলি সারি আছে? তাহলে এটা কি যে 127টা ছিল, তার মধ্যে যদি 6টা চারা গাছ বাদ দিই তাহলে এই 121টা চারা গাছকে কিন্তু যতগুলো সারি আছে ততগুলো সারিতে লাগিয়েছে। তাহলে 121 এর বর্গমূল করে দেবো। ঠিক আছে, তাহলে কত 11। বাগানটিতে কতগুলি সারি আছে 11টি। পরের অঙ্কটা দেখো রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে রবি আর মধু। ঠিক আছে, তাদের গল্পের বইয়ের অনুপাত সংগ্রহে থাকা গল্পের অনুপাত হচ্ছে 2:3, মানে 2 অনুপাত 3। ঠিক আছে, গতবার বই মেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার পরে এখন তাদের কাছে গল্পের বইয়ের অনুপাত হলো 1 আর 3। দেখো 1 আর 3 কে বই কিনেছে? মধু বই কিনেছে। ঠিক আছে, রবি তো কেনেনি, তাহলে রবির 1 অনুপাত এই অনুপাতটাকে 2 করতে হবে, তাই না? কারণ রবি তো বই কিনেনি, রবি তো দুটোই বই আছে, মানে 2 অনুপাত আছে। তাহলে এই 1টাকে 2 করতে হবে, তাহলে 1টাকে 2 করতে হলে 2 1 2 আর 3 2 6। ঠিক আছে, তাহলে দেখো এর কত ইউনিট বই বেরিয়েছে মধুর 3 ইউনিট, আর এই 3 ইউনিট মানে কত 3 ইউনিট মানে 3 ইউনিট মানে হচ্ছে 6টি বই। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত 2টি বই। তাহলে
রবি ও মধুর প্রথমে কয়টি বই ছিল? তাহলে রবি ছিল 2 দুগুণে কত 4টি আর মধুর 3 দুগুণে 6টি। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে দাও, এগুলো 2 দিয়ে গুণ করো, তাহলে 4টা আর 6টা। পরের অঙ্ক দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তাহলে সংখ্যা দ্বয় কত হবে? তাহলে গসাগু 11 মানে সংখ্যা হবে 5 × 55 আর 13 × 143। পরেরটা দেখো, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 বেগে গতিশীল একটি ট্রেনে 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যদি ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার হয়? দেখো, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটার যে দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120 মিটার আর ট্রেনটার দৈর্ঘ্য কত? 80 মিটার। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? 200 মিটার। এই 200 মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? 200 কে মানে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ দিয়ে ভাগ করলে সময়টা পেয়ে যাবে। এই 72 কিলোমিটার আছে, এটাকে মিটার পার সেকেন্ড করব, 5/18 দিয়ে গুণ করব, তাহলে 4 × 72, 5 × 100 মানে 10। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ডে কি করবে? প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। চলো পরের অঙ্ক, এই সময় সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এখানে টাইম বেরিয়ে যাবে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মিটার আর ট্রেনটার গতিবেগ যেহেতু 72 মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যেহেতু এটা মিটারে আছে তাহলে এটা 10 সেকেন্ডের অ্যানসার হলো। পরেরটা দেখো, দেখো এই অঙ্কটা 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি ঘন্টা এবং 30 কিমি ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করলো। অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? দেখো অঙ্কটা কেমন ভাবে করবে, দুটো ট্রেন, ঠিক আছে, এদের স্টেশনের মধ্যে দূরত্ব দুটি মানে 120 কিমি। ঠিক আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 120 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 40 মিনিট তারা একে অপরের বিপরীত দিকে আসছে। ঠিক আছে, একটা গতিবেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার আর একটা গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার। 40 মিনিট দুজন চলছে, তাহলে 40 মিনিট যদি বিপরীত দিকে আসে তাদের এদের আপেক্ষিক গতিবেগ কত হবে? দুটো ট্রেনের গতিবেগ যোগ হবে 90 কিলোমিটার। ঠিক আছে, 60 আর 30 90, কতক্ষণ চলছে? 40 মিনিট। তাহলে 60 3 দুগুণে 6, 3 3 9, 30, 2 দুগুণে 4, তাহলে কত কিলোমিটার? 60 কিলোমিটার। ঠিক আছে, 60 কিলোমিটার চললো। তাহলে এখন এদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার থাকবে? ধরো এ এসছে এত দূর আর এ এসছে এত দূর, মানে যে ধীর গতি সম্পন্ন, তাহলে এখন এদের মধ্যে দূরত্ব 60 কিলোমিটার চলে গেছে। দুটো ট্রেনের মধ্যে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 120 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার দুজন চলে গেছে, টোটাল 60 কিলোমিটার গেছে। তাহলে এদের মধ্যে দূরত্ব এখনো 60 কিলোমিটার থাকবে। এরপর কি হচ্ছে যে এই যে মানে যে অধিক গতি সম্পন্ন ট্রেন, সেই ট্রেনটা কিন্তু 40 মিনিট পর থেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই 60 কিলোমিটার অতিক্রম করতে ধীর গতি সম্পন্ন ট্রেনের কতক্ষণ সময় লাগবে? 60 আর কত গতিবেগ 30, তাহলে 2 ঘন্টা। কত ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। ঠিক আছে, আর আগে চলেছিল কত? 40 মিনিট। তাহলে 160 মিনিট পর অপর ট্রেনটি কতক্ষণ পর ট্রেনটির সাথে মিলিত হবে? 160 মিনিট পর। অপশন এ হচ্ছে রাইট আনসার। পরের অঙ্কটা, দুটি অমূল্য সংখ্যার যোগফল একটি অমূল্য সংখ্যা। দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা। দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা নয়। দেখো, দুটি অমূল্য সংখ্যার যোগফল একটি অমূল্য সংখ্যা। দুটি অমূল্য সংখ্যার যোগফল একটি অমূল্য সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমি একটা উদাহরণ নিচ্ছি, 2 + 3, ঠিক আছে, প্লাস 2 - 3। তাহলে দুটো অমূল্য সংখ্যা নিলাম, 2 + 3 আর 2 - 3, তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে? 4। তাহলে এটা কি হচ্ছে? মূল্যের সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটি অমূল্য সংখ্যার যোগফল একটি অমূল্য সংখ্যা, এটা হতেও পারে আবার নাও হতে পারে। দুটি অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা। তো সর্বদা অমূল্য সংখ্যা এই উদাহরণটাই যদি আমি নিই, 2 + √3 প্লাস 2 - 2 প্লাস √7, তাহলে এটা কত হচ্ছে? 4 + √3 প্লাস √7। এটা একটা অমূল্য সংখ্যা।
ঠিক আছে, তাহলে দুটি অমূল্যদের সংখ্যার যোগফল সর্বদা মূল্যদের সংখ্যা, এটা সবসময় নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এই অপশনটা হবে না। দুটি অমূল্যদের সংখ্যার যোগফল সর্বদা অমূল্যদের সংখ্যা নয়, এটা ঠিক। দুটি অমূল্যদের সংখ্যার যোগফল সর্বদা অমূল্যদের সংখ্যা নয়, দুটি অমূল্যদের সংখ্যার যোগফল যে সর্বদা অমূল্যদের সংখ্যা হবে এমনটা নয়। তাহলে অপশন সি এটা রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটা। 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7 জুন কি বার হবে? ঠিক আছে, দেখো 2024 সালটা ক্লিয়ার আছে, তাহলে 2025 সালের 12 জানুয়ারি আসতে 12 জানুয়ারি আসতে 2 দিন যোগ হবে। ঠিক আছে, তাহলে 2025 সালের 12 জানুয়ারি কি বার হবে? এটা শুক্রবার হলে 2 দিন যোগ হলে শুক্র শনি রবিবার হবে। কি বার? রবিবার। ঠিক আছে, রবিবার হলো। এবারে দেখো তাহলে 12 জানুয়ারির উপর চলে এলাম। জানুয়ারি মাস আর কতদিন বাকি থাকলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ঠিক আছে, তাহলে জানুয়ারি মাস আর কতদিন বাকি থাকলো? 12 জানুয়ারি মানে 18 19 দিন। জানুয়ারি মাসটা 31 দিনের হয়। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা যেহেতু 2025 সালে বিয়ে হয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা কত? 28 দিনের, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত? 0। ঠিক আছে, মার্চ মাসটা 31 দিনের, 7 দিয়ে ভাগ করলে কত? 4 7 28, 3 দিন অড ডে। আর এপ্রিল মাসটা হচ্ছে 30 দিনের, 2 দিন অড ডে। মে মাসটা 31 দিনের, তাহলে মে মাসটা 31 দিনের হলে 3 দিন অড ডে। ঠিক আছে, 4 7 3 দিন অড ডে আর 7 জুন অবধি যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এর অর্ডে কত? 4 7 28, এই 7 গুণ 14 5, তাহলে 5 আর 2 7 কেটে গেল 7 7 আর 7, তাহলে 3 3 6, তাহলে রবিবারের সঙ্গে 6 দিন যোগ করে দাও, তাহলে রবিবারের সঙ্গে 6 দিন যোগ করলে শনিবার। ঠিক আছে, তাহলে 7 দিন কি বার হবে? শনিবার। পরের অঙ্কটা দেখো। রবিন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত? তাহলে 115 সঙ্গে 20% লাভ মানে 120 বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 0 0 কেটে দাও, 5 গুণে 10, 5 3 15। ঠিক আছে, 5 গুণে 10 2, 6 গুণে 12, 3 6 18 18 6 গুণে 12 কেটে দাও, 138 টাকা। কত টাকা? 138 টাকা। পরের অঙ্কটা দেখো। কোন মূলধন বার্ষিক 6.14% হারে কত বছর দ্বিগুণ হবে? তাহলে ধরে নিচ্ছি মূলধন হচ্ছে 100 টাকা। ঠিক আছে, মূলধন 100 টাকা, তাহলে সুদ আসল কত? 200 টাকা। তাহলে সুদ কত? 100 টাকা সুদ। তাহলে 100 টাকা সুদটা কত সময়ে মানে এত পার্সেন্টেজ হারে 6.14% মানে 25/4। ঠিক আছে, তাহলে 25/4 25/4। ঠিক আছে, তাহলে কত বছর দ্বিগুণ হবে? 25 4 25 100, 16 বছর। ঠিক আছে, কত বছর? 16 বছর। মানে এটা টাইম সমান কি? 100 ইনটু মোট সুদ, 100 ইনটু মোট সুদ সময় ইনটু সুদের হার। 100 ইনটু মোট সুদ আসল ইনটু সুদের হার। সুদের হার মানে হচ্ছে রেট। এই সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে। তাহলে 100 মোট সুদ কত? 100। ঠিক আছে, আসল কত? 100। তাহলে এটা রেট কত? 25 25 এর 4 6.14 মানে হচ্ছে 25/4। তাহলে 25/4 4টাকে উপরে চলে গেল, তাহলে কত হবে? 100 মধ্যে 4/25 থাকলে 25 4 100, তাহলে কত? 4 4 16 বছর। ঠিক আছে, 16 বছর। পরের অঙ্কটা দেখো। মূল্যের সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য। আবৃত দশমিকে প্রকাশযোগ্য। হ্যাঁ, এটা ঠিক। আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, এটা ভুল। সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, এটা ভুল। দেখো আমি একটা উদাহরণ নিচ্ছি, যেমন 4/5, তাহলে এটা কত? 5 4 40। ঠিক আছে, এটা তো আবৃত দশমিক সংখ্যা হচ্ছে না, তাহলে সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, এটা ভুল। আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়। দেখো আমি যদি 2/3 নিই, ঠিক আছে, তাহলে এটা কত হবে? 3 6 18 2, আবার 3 6 18, 3 6 18 2, তাহলে 2/3 মানে কি লিখতে পারি? 6টা তো বারবার রিপিট হচ্ছে, তাই না? তাহলে এই 6টা বারবার রিপিট হচ্ছে, তাহলে এটা লিখতে পারি 6 এর মাথায় কৌণিক, তাই না? তাহলে আবৃত দশমিকে প্রকাশযোগ্য। কিন্তু এখানে কি বলেছে? আবৃত দশমিকে প্রকাশযোগ্য না, তাহলে এটা ভুল। আর আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশ করা যায়।
ঠিক আছে? কিন্তু সবসময় যে আবির্ভূত দশমিকে প্রকাশ করা যায় সেটা না, এখানে সর্বদা বলেছে আবির্ভূত দশমিকে প্রকাশযোগ্য মূলদ সংখ্যা হয়। ঠিক আছে? তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। মিসলেনিয়াস পরীক্ষায় আসা 25টি ম্যাথ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।